চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম, আর্য অপর্ণাকে বুঝিয়েছে তুমি অন্যের কথা শুনে কেন চলো, তুমি সামনে যা দেখছো তা কেন বিশ্বাস করো না। একটা কাগজ ধরে উনি জানতে চেয়েছিলেন এর রং কী। ও বলেছিল সাদা। বলছে তুমি কি করে বুঝলে? বলল চোখে দেখলাম। তখন বলল তাহলে চোখে দেখা জিনিসই বিশ্বাস করবে। আমাকে তোমার কেমন লাগে? বলেছে ভালো স্যার, আপনাকে এতদিন ধরে দেখছি, আপনার মতো মানুষ হয় না। তখন আর্য বলেছে আমাকে যদি কেউ খারাপ বলে তুমি কি বিশ্বাস করবে? বলছে না স্যার। ও বুঝতে পেরেছিল কিঙ্কর যা ওকে বুঝিয়েছিল সেটা ভুল, তাই বলেছে যে সরি স্যার। আর্য স্যার অপর্ণাকে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু সেদিন আর বলা হলো না। ও মনের খুশিতে যখন বেরিয়ে যাচ্ছে কিঙ্কর ধরেছে, জানতে চেয়েছে তোমাকে আমি বারণ করেছিলাম না, তাও তুমি আর্যর কেবিনে কেন গেছো, ওর সাথে কথা বলছো কেন? বলছে দেখুন স্যার, আমি তো এখানে কাজ করি, আর্য স্যার যদি আমাকে ডাকেন আমি অমান্য করতে পারবো না। আমি কি বলবো? যদি কিছু বলার থাকে আপনি ওনাকে গিয়ে বলুন। চলে গেছে অপর্ণা নিজের কেবিনের দিকে। সকলে এতদিন পর অপর্ণাকে দেখে খুব খুশি। নীল নেই, তাই ফাঁকা ফাঁকা লাগছে। নীলকে মিস করছে কিনা জানতে চেয়েছিল ওরই এক সহকর্মী। ও বলেছে নীল একটু কাজের জন্য বাইরে গেছে। এবার যে প্রজেক্টটা নীলের সাথে করতো সেটা অন্য একজন করবে। তখন অপর্ণা বলেছে যে আমরা একসাথে মিলেমিশে কাজ করে রাজনন্দিনী শাড়ির ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। রাজনন্দিনী কে? আর্য স্যারের মায়ের নাম কি? তখন একজন বলেছে না, আর্য স্যারের মায়ের নাম তো রাজলক্ষ্মী, তাহলে এই রাজনন্দিনী কে? নামটা যেন মনে হচ্ছে খুব চেনা চেনা লাগছে। অপর্ণার কোনো দিন মনে হয়নি। মনে ভাবছে আর্য স্যারকে জিজ্ঞেস করতে হবে। ওদিকে কিঙ্কর আর্যর ঘরে গেছে, বলছে যে আমি তো তোমাকে কোনোভাবেই আটকাতে পারছি না। তুমি ভেবেছিলে অপর্ণাকে হাঁটু গেড়ে প্রপোজ করবে, কিন্তু সেটা তো হলো না। বলছে হাঁটু গেড়ে প্রপোজ? ভালোবাসার কথা? আমি তো এতটা ভাবিনি। বলল কেন ভাববে না? এই দেখো এরমভাবে হাঁটু গেড়ে বসবে, আংটি দেবে, প্রপোজ করবে, নাটকীয়তা থাকবে, না হলে জমবে কি করে? দুই বন্ধুর মধ্যে হাসি মজা চলছে। বলছে আমি আর্য তোমার বাড়িতে যাব, গিয়ে বিয়ের কথা বলবো। 45 বছর বয়স, 46 হতে দেব না। বয়সটা যে খুব বেড়ে যাচ্ছে, এরপর আর বিয়ের বয়স থাকবে না, জামাই সাজলে ভালো লাগবে না। আর্য বলছে যে আমি আগে বিয়ে করব না, আগে তোর বিয়ে দেবো, তোর জন্য একটা বন্দোবস্ত করি, তারপর আমি বিয়ে করব, না হলে তোর নজর লেগে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। দুই বন্ধুর মধ্যে অগাধ ভালোবাসা, খুব মিল। এবার অপর্ণা আসছিল আর্যর কাছে রাজনন্দিনী কে জানার জন্য। মীরা আটকে দিয়েছে। মীরা বলছে কি ব্যাপার অপর্ণা? অফিসে একটা নিয়ম আছে, সেই নিয়মটা তুমি কেন মানছো না? তুমি আর্যর কেবিনের সামনে ঘুরঘুর করছো, বারবার কথা বলার চেষ্টা করছো। তুমি অফিসে আসবে, কাজ করবে, কাজ হয়ে গেলে বাড়ি চলে যাবে। কিন্তু একটা ও যে প্রশ্ন করতে এসেছিল সেটা আর করা হলো না, ও চলে গেল। মীরা ওকে কথা বলতে দিল না আর্যর সাথে। ছুটি হয়ে গেছে অফিস। অপর্ণা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে আর্য স্যারের জন্য। আর্য স্যার গাড়ি নিয়ে যেতে যেতে দেখেছে অপর্ণাকে, দাঁড়িয়ে পড়েছে। বলছে স্যার আপনার সাথে একটু কথা আছে। কোনো দিন দেখেনি যে এইভাবে দাঁড়িয়ে থাকে অপর্ণা। বলল আমাকে একটু লিফট দেবেন? অপর্ণা কোনো দিন বলেনি লিফট দেওয়ার কথা। বলল তুমি তো কখনো বলনি, এই প্রথম বলছো। বলল একটু দরকার আছে স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। বললো উঠে এসো। এবার গাড়িতে উঠেছে, উঠে সিট বেল্ট লাগাচ্ছে। আর্য হেল্প করতে গেছিলো, কিন্তু অপর্ণা নিজেই পেরে গেছে। তারপর বলছে স্যার আপনাকে আমি কিছু বলতে চাই। বলছে হ্যাঁ বলো। ও
দ্বিধাগ্রস্ত, কী বলবে বুঝতে পারছে না আর্য স্যার কী মনে করবে। হঠাৎ বলে ফেলেছে, স্যার রাজনন্দিনী কে? আর্যর মনের মধ্যে তোলপাড় করছে, কেই রাজনন্দিনী? চমকে গেছে, গাড়িটা উদ্ভ্রান্তের মতো চালাতে গিয়ে এক জায়গায় ধাক্কা মেরে দিল। অপর্ণার কিছু হলো না, কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হলো তাতে আর্য জ্ঞান হারিয়ে ফেলল, স্টিয়ারিংয়ে মাথা। অপর্ণা ভয় পেয়ে গেছে, চিৎকার করছে, কাঁদছে, স্যার আপনার কি হলো? মুখে চোখে জল ছেটাচ্ছে, কিন্তু জ্ঞান আসছে না। কি করবে ও বুঝে পাচ্ছে না। গাড়ি থেকে নেমে গেছে, সকলের কাছে সাহায্য চাইছে, কেউ সাহায্য করছে না। ও ভাবছে এবার আমি কি করব। বারবার গাড়িতে উঠে এসে দেখছে আর্য স্যার সেরকমই মাথাটা নামিয়ে বসে আছে। ও বলছে যে স্যার আপনার আমি কোনো রকম ক্ষতি হতে দেবো না। এই করতে করতে দূরে দেখতে পেয়েছে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে গেছে, বলতেই পারছে না কথা। এদিকে মেঘরাজের লোকজন ওখানে ছিল, মেঘরাজও ছিল, দেখতে পেয়েছে আর্যর এই অবস্থা। আর্যকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। অপর্ণা জানতেও পারল না। পুলিশকে যখন ও কমপ্লেন করছে, পুলিশরা জানতে পেরে গাড়ির কাছে এসছে, যখন দেখছে গাড়ি নেই। অপর্ণা তো অবাক, কোথায় গেল গাড়ি? পুলিশ বিশ্বাস করছে না, বলল এখানেই গাড়িটা ছিল, আর ওনার যা অবস্থা উনি নিজে গাড়ি চালিয়ে চলে যাবেন সেরকম নয়। কী এমন ঘটলো? কোথায় গেল স্যার? ভাবলো স্যারকে একটা ফোন করি। যেই ফোন করেছে আশেপাশেই ফোনটা বাজছে। ফোনটা নিয়ে বলছে এই দেখুন আর্য সিংহ রায়ের ফোন। ওরা শুনে বলছে আর্য সিংহ রায়? বললো হ্যাঁ স্যার মিসিং। কাঁদছে খুব, স্যার কোথায় গেলেন? আর্যকে পাশে বসিয়ে মেঘরাজ গান গাইতে গাইতে যাচ্ছে। এইবার ওকে বাগে পেয়েছে, আর্যর জ্ঞান নেই। অপর্ণা খুব চিন্তায়। কিঙ্কর বলেছিল বিপদ আসতে পারে, সেই বিপদ কি এলো? এবার কি করবে? কার কাছে সাহায্য চাইবে? পুলিশ নিজের মতো চেষ্টা করছে। হঠাৎ মনে পড়েছে কিঙ্করের কথা। কিঙ্কর আর মীরা একসাথে অফিসেই হাঁটছিল করিডরে। ফোন এসছে অপর্ণার। মীরা বলছে আর্য ওকে এত আস্পর্ধা দিয়েছে, তোমায় ফোন করছে, তুমি ফোনটা ধরো না। কিন্তু কিঙ্কর ভাবলো না ফোনটা ধরি, কি বলতে চাই শুনি। ফোন করে অপর্ণা সব জানিয়েছে, কান্নাকাটি করছে। ও তো অবাক, বলছে আমি জানতাম এই মেয়েটা বিপদে ফেলবে, আর এরা কিছুতেই সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে না। এবার আমি কি করব? কে নিয়ে গেল ওকে? এবার ফোনে একটা মেসেজ ঢুকেছে, মেঘরাজ একটা ভিডিও পাঠিয়েছে, আর্য যাচ্ছে ওর সাথে অজ্ঞান অবস্থায়। বুঝতে পারলো মেঘরাজ কিডন্যাপ করেছে। মীরাকে বলেছে যে মেঘরাজ আর্যকে নিয়ে চলে গেল। মাথা কাজ করছে না, কোথায় যাবে, কার সাহায্য চাইবে বুঝতে পারছে না। মীরা বলল আমিও কিঙ্কর তোমার সাথে যাবো। বললো না মীরা ম্যাডাম, তুমি অফিসটা সামাল দাও, আমি দেখছি কি করতে পারি। ওদিকে অপর্ণাও রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, কোথায় যাবে, স্যারকে কোত্থেকে খুঁজে বার করবে। অনেক কথা যে বলা বাকি, অনেক প্রশ্ন আছে। আবার ভাবছি আমি কি করতে জিজ্ঞেস করতে গেলাম রাজনন্দিনীকে, কোনো প্রয়োজন ছিল না, এত বড় অ্যাক্সিডেন্ট হলো, কোথায় স্যার উবে গেলেন। সেই সময় পাশ দিয়ে একটা অটো যাচ্ছিল, অটোওয়ালাকে ডেকে উঠে গেল। অটোওয়ালা বলছে আপনি কোথায় যাবেন বললেন না তো? বললো সোজা চলুন, যে রাস্তা দিয়ে গাড়িটা গেছে একটাই রাস্তা, সোজা পথ, যত টাকা লাগবে দিয়ে দেবে। নিরুদ্দেশের পথে যেন পাড়ি দিল। এদিকে মেঘরাজ যাচ্ছে গাড়ি নিয়ে, খুব খুশি। আর্যর জ্ঞান নেই, কিন্তু এক জায়গায় ধাক্কা খেয়েছে। আর্য চোখটা অল্প খুলেছে, জ্ঞানটাও মনে হয় ফিরে এসছে। আবার চোখ বন্ধ করে দিয়েছে। বলছে কি আর্য, ঠিক আছো তো? তুমি গভীর ঘুমে আছো, তুমি যাতে আরও গভীরে যেতে পারো ঘুমের রাজ্যে, সেই চেষ্টাই আমি করব। আর্যর মনে হয় জ্ঞান ফিরে এসছে, বুঝতে পেরেছে মেঘরাজ কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু মেঘরাজ দেখতে পায়নি আর্যর জ্ঞান ফিরেছে। নিজে কি লড়াই করে জীবন বাঁচাতে পারবে? কিঙ্করই বা কী করবে? মেঘরাজকে ধরতে একেবারেই পাচ্ছে না।
ওদের সাথে কী সম্পর্ক, কে এই মেঘরাজ, কী ঘটনা ঘটেছিল তার আমরা কিছুই জানি না। রাজনন্দিনী বা কে? এদিকে আর্যর মা বাড়িতে ভাবছে অপর্ণার সাথে একবার দেখা করতে হবে। কে এই মেয়েটি, একবারও তো দেখা হলো না। সেই সময় মানসী ওপর থেকে নেমে এসে বলছে যে আমি শুনলাম আপনি 5 নম্বর কলোনিতে গেছিলেন। কেন গেছিলেন? আর্যদা তো যায় একটা মেয়ের সাথে দেখা করতে। বলল তুমি সব ব্যাপারে গোয়েন্দাগিরি করছো কেন? বলল আপনি আর্যদার গাড়ি করে গেছিলেন। বলল তুমি তোমার মতো থাকো, আর্যকেও তুমি ছাড়ছো না। বলল দেখুন আর্যদার বয়স হয়েছে, কার পাল্লায় পড়বে, কে আমাদের সংসারে আসবে, সংসারটা তছনছ করে দেবে, সেই জন্য খোঁজখবর করতে হবে। বলল মীরাও তো হতে পারে। বলল না, মীরাকে আমি চিনি, একদিন আর্যদাকে দেখেছিলাম একটা মেয়ের সাথে। বলছে যদি মেয়ের সাথে থাকে তাতে তোমার কি? বলল না না, একটু খোঁজখবর করতে হবে। ভাবছে আর্যর মা মানসীও ছেড়ে দেবে না। এবার দেখব আর্যকে কিভাবে উদ্ধার করে, কে উদ্ধার করবে। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।